হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি আবার আমাদের ম্যাথ আড্ডা ক্লাসে। আগের দিন আমরা ক্লাস 10 এর একচল অবশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 এর একের দাগ থেকে পাঁচের দাগের অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা ছয়ের দাগের যে 7টা অঙ্ক আছে সেই 7টা অঙ্ক শেষ করব, তাহলে এই 1.1 চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা আর দেরি না করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ঠিক আছে, চলো তো দেরি না করে শুরু করা যাক আজকের বাকি যে 7টা অঙ্ক আছে সেটা। ছয়ের একের অঙ্কটা কি বলেছে? বলছে একটি আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো এটা কি করতে হবে? এটা আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো পরিমিতির অঙ্ক। তো পরিমিতি আর জ্যামিতির কোন বিষয়ক অঙ্ক, এই অঙ্কগুলো করার সময় তোমরা কি করবে? আগে একটা ছবি এঁকে নেওয়ার চেষ্টা করবে, তাতে কি হবে? অঙ্কটা করতে সুবিধা হবে আর ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম হবে। তো দেখো কিভাবে ছবিটা আঁকা যায়। একটি আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা কর্ণ। ঠিক আছে, বলছি কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা কি প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। যদি প্রস্থটা হয় আমার x, দৈর্ঘ্যটা হবে x প্লাস 3। ঠিক আছে, এরপর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? এই সূত্র নাও জানো তাহলে তারা ছবিটা দেখে বুঝতে পারছো কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হবে। এটা একটা অতিভুজ, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এর অতিভুজ। অতিভুজটা কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই আয়তক্ষেত্রের যেটা কর্ণ, সেটাই হচ্ছে এই ত্রিভুজটার অতিভুজ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। লিখে নিই। মনে করি প্রস্থ সমান x মিটার। তোমরা এই অঙ্কগুলো করার সময় ইউনিটগুলো ঠিকঠাক দেখবে। ঠিক আছে, এখানে দেখো 15 মিটার আছে, ওই জন্যই 15 মিটার ধরলাম। এখানে যদি সেন্টিমিটার থাকতো আমাকে ওখানে সেন্টিমিটার ধরতে হতো। কোনো কিছু না দেওয়া থাকলে একক লিখতাম। মনে করি প্রস্থ x মিটার, দৈর্ঘ্য সমান x প্লাস 3 মিটার। দৈর্ঘ্য হলো x প্লাস 3 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য আছে x প্লাস 3 তারপর স্কয়ার প্লাস প্রস্থ আছে x আর স্কয়ার। এটা হলো কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে শর্তে কি হবে? কর্ণের দৈর্ঘ্যটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, এটা সমান এটা। উভয় পক্ষকে বর্গ করে পাই। এখানে রুটটা আউট করতে হলে উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি হবে? রুটটা আউট হয়ে যাবে। এরপর কি? এটা দুটো সূত্র দিয়ে করতে পারো তোমরা, একটা স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে, অথবা এটা a প্লাস বি তার রুট স্কয়ার এগারো করতে পারো। তো আমি a প্লাস বি তার রুট স্কয়ার দিয়ে করছি। a স্কয়ার প্লাস 2 a মানে x, b মানে 3 প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস এখানে x স্কয়ার সমান 15 স্কয়ার 225 বা x স্কয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 স্কয়ার মানে 9 প্লাস x স্কয়ার
সমান 225 বা একটা এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার প্লাস এখানে 6x আছে 225 দিকে এলে মাইনাস হয়ে যাবে সমান 0। এখানে লিখতে হবে কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো নেক্সট অঙ্ক কি আছে 6 থেকে 2টা বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, বলে দেওয়া নেই যে কত কিগ্রা, তো আমি ধরে নেবো যে সে 80 টাকায় x কিগ্রা কিনেছে। মনে করি ওই ব্যক্তি x কিগ্রা চিনি ক্রয় করেছে। এই x কিগ্রা চিনি 80 টাকায় ক্রয় করেছে, ঠিক আছে। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত? x টাকায় কিনেছে 80 কিগ্রা, তাহলে 1 কিগ্রা চিনির দাম হবে দেখো কি বললাম, x কিগ্রা কিনেছে 80 টাকাতে, ঠিক আছে। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত? 1 কিগ্রা চিনির দাম কত কি হবে? এটা 80 এর নিচে 100 চলে আসবে, তাহলে 1 কিগ্রা চিনির দাম এখন আছে 80/x টাকা। বলছে যদি ওই 80 টাকাতে আরো 4 কেজি চিনি বেশি পেত তখন কত দাম হতো? দেখো তখন 80 টাকায় মোট কত কিগ্রা চিনি পেত? x + 4 কিগ্রা। যদি 80 টাকায় x + 4 কিগ্রা চিনি পেতেন তখন প্রতি কিলো চিনির দাম হতো কত? 80 বাই টোটাল যতটা পরিমাণ x + 4 টাকা। তাহলে কি বলেছে দেখো, এখন 80 টাকাতে বেশি জিনিস পেচ্ছে, আগে পেত x কিগ্রা, এখন তার থেকে 4 কিগ্রা বেশি পাচ্ছে x + 4। তাহলে নিশ্চয়ই আগের দামটা বেশি ছিল, এখনের দামটা কম। আগে পেত x কেজি, এখন পাচ্ছে x + 4 কেজি। তাহলে আগে দামটা কি ছিল? আগে দামটা দেখো এখানে আগে দামটা কম ছিল, এখন দাম আগে দামটা বেশি ছিল, এখন দামটা কম হবে। কত বেশি বা কম হবে? 80/x এটা বড় মাইনাস 80/x + 4 ইকুয়ালস টু 1 টাকা, ঠিক আছে। আগে যা দাম ছিল তার থেকে এখনের যে দাম, সেই দুটোর দামের ডিফারেন্স কত? না 1 টাকা। দুজনেরই লবে কত আছে? 80 আছে, 80তে প্রমাণ দেব। এই জায়গাটা দেখো, এই দুটোর লসাগু কত?
না এক্স ইন্টু এক্স প্লাস ফোর। আচ্ছা, যখন এটা করবো তখন কি হবে, এখানে হচ্ছে যে এখানে এক্স, তাহলে এক্স গুলো বাদ, কত পড়ে যাবে এক্স প্লাস ফোর কে এক দ্বিগুণ করলে এক্স প্লাস ফোর মাইনাস এখানে এক্স প্লাস ফোর আছে, এক্স প্লাস ফোরটা ঢাকিয়ে দিলাম, নিচে বাকি রইল এক্স, এক্সের সাথে এক গুণ করলে এক্স বা 80, এই এক্স আর এই এক্স কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে 80 একবারে করে দিতে দেখো, 80-র সাথে যদি এই চারটা গুণ করা হয় কত হবে 320, নিচে কত হবে এর দিকে গুণ করলে এক্স স্কোয়ার, তার সঙ্গে 4 এর গুণ করলে এটাকে 4x সমান 1 দিয়ে অ্যাড করে দিচ্ছি। বা বজ্র গুণন x স্কয়ার প্লাস 4x সমান 320 বা x স্কয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। তোমরা এখানে লিখে দেবে ইহা একটি দ্বিঘাত সমীকরণ, ইহা একটি দ্বিঘাত সমীকরণ। এখন নেক্সট অঙ্ক 6 দাগের 3 অঙ্ক হচ্ছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। তাহলে আমি ধরে নিলাম এটা একটা এ স্টেশন, এটা একটা বি স্টেশন। বলছে দুটোর মধ্যে দূরত্ব কত না 300 কিমি। এই কিন্তু এই থেকে বি এর দূরত্ব 300 কিমি। এরপর কি বলেছে, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে অর্থাৎ এ স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ঠিক আছে, সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। তাহলে আমি ধরে নিচ্ছি গতিবেগটা ট্রেনটা এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, আমি ধরে নিলাম এর গতিবেগটা x কিমি পার ঘন্টা। ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার আওয়ার বা x কিমি পার ঘন্টা বাংলা লিখতে হবে। আচ্ছা, এরপর কি বলেছে, তাহলে যদি ট্রেনটার গতিবেগ x কিমি পার ঘন্টা হয় তাহলে a থেকে b যেতে কত সময় লাগবে? এখন a থেকে b এ যেতে সময় লাগে 300/x ঘন্টা পাওয়ার। এরপর যে বলছে যদি গতিবেগ 5 কিমি বেশি হতো তখন ট্রেনটির দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। যদি গতিবেগটা x প্লাস 5 হয় তাহলে সময়টা আগের থেকে কত কম লাগবে? 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে গতিবেগ 5 কিমি বেশি হলে গতিবেগ হবে কত x প্লাস 5 কিমি পার ঘন্টা। তখন a থেকে b এ যেতে সময় লাগবে টোটাল ডিস্টেন্স 300 বাই গতিবেগ x প্লাস 5, তাহলে এটা সময় লাগবে। দূরত্ব বাই সময় সমান হয় গতিবেগ। ঠিক আছে, মনে রাখবে গতিবেগ যদি v হয় তাহলে কি হবে, v সমান দূরত্ব মানে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এটা গতিবেগ, এটা দূরত্ব, এটা সময়। v ইকুয়ালস টু d বাই t মনে রাখবে তোমরা, v ইকুয়ালস টু d বাই t। v মানে গতিবেগ, d মানে দূরত্ব, t মানে সময়। সেটাই করেছি, দূরত্ব 300, সময় x প্লাস 5, মানে আমরা এটা গতিবেগ পেয়েছি।
তাহলে আচ্ছা গতিবেগ দূরত্ব বাই গতিবেগ সমান সময়, ঠিক আছে। এরপর তোমরা এখান থেকে বিভিন্ন রকম বার করতে পারো। যদি টিটা এখানে নিয়ে আসো, ভিটা নিচে হয়ে যাবে, তখন সময় সমান হয়ে যাবে দূরত্ব বাই গতিবেগ, যেটা দরকার সেটা এখান থেকে বের করে নেবে। তাহলে এখন সময় লাগছে এত। এরপর কোশ্চেনে কি বলে দেওয়া আছে, শর্তে আগের সময়টা ছিল এখনের সময়টা থেকে 2 ঘন্টা বেশি। তাহলে শর্তে হবে 300/x মাইনাস এখনের যে সময়টা 300/x প্লাস 5। কত সময় কম লাগছে? 2 ঘন্টা, তাই তো? হ্যাঁ, 2 ঘন্টা। এরপর দেখো দুজনেরই লবে 300 আছে, সেম আগের অঙ্কের মতো 300 আমি কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকবে x মাইনাস 1/x প্লাস 5 সমান 2 বা 300 যদি লসাগু। দেখো x টা বাদ চলে যাবে, এখানে পড়ে থাকবে x প্লাস 5। তাহলে x প্লাস 5 টা বাদ চলে গেলে এখানে পড়ে থাকবে x, এই মাইনাসের জন্য মাইনাস। ক্যালকুলেশনগুলো তোমরা একটু নিজেরা ঠিকঠাক করে করবে, কারণ ক্যালকুলেশন দেখে দেখে করার জিনিস নয়। এরপর কি হবে দেখো, তুমি এখান থেকে একটা জিনিস করে নিতে পারো মুখে মুখে, ঠিক আছে। স্টেপ মানে এই স্টেপগুলো শিখে রাখো। 300 আছে, এদিকে 2 আছে, 300 কে 2 দিয়ে ভাগ করলে 150 হয়। 150 ইন্টু উপরে 5 আছে বাই x ইন্টু x প্লাস 5 সমান 2। সরি, 2টা থাকবে না, 2টা সরে যাবে এখান থেকে, বা এরপর ডাইরেক্ট করা যাবে, বেশি বড় করো না। x গুণ করলে x স্কয়ার, 5 আর x গুণ করলে 5x, ঠিক আছে। নিচে 1 বাই 1, তাহলে 150 আর 5 গুণ করলে 750। এরপর কি হবে, 750 এদিকে চলে আসবে। এখানে লিখে দেবে এই একটি দ্বিঘাত সমীকরণ। 6 অঙ্ক বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায়। একটা ঘড়ি আছে, কত টাকায় ক্রয় করেছে? 336 টাকায়। এরপর কি বলেছে যে 336 টাকায় বিক্রি করেছে, তাহলে এটা বিক্রয় মূল্য। বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করে, বিক্রয় মূল্যটা 336 টাকা। তাহলে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ করেছেন। তাহলে ধরে নাও ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে। তাহলে যত টাকায় কি বলেছে যে যত টাকাতে তিনি ক্রয় করেছেন তত পার্সেন্ট লাভ করেছে। তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে লাভটা কত পার্সেন্ট হবে? x%। একটা জিনিস x টাকায় কিনেছে, এরপর x% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হয় এই ক্রয় মূল্য গুণিত, এগুলো তোমরা ক্লাস 9 এ পড়েছো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। যদি লাভ হয় তাহলে প্লাস, ক্ষতি হলে মাইনাস। তাহলে এখানে লাভ আছে সেজন্য প্লাস দিলাম, 100 প্লাস লাভ আর বাই 100, ঠিক আছে। তাহলে বলো বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য x ইন্টু 100
প্লাস লাভের হার কত পার্সেন্ট, x%। একটা জিনিস মনে থাকবে, শতকরা লিখলে এই পার্সেন্টেজ চিহ্ন দেওয়া যাবে না, পার্সেন্টেজ লিখলে শতকরা লেখা চলবে না, তাহলে যে কোনো একটা দিতে হয় পার্সেন্টেজ নাহলে শতকরা। তাহলে 100 প্লাস এক্স বাই 100 সাইডে করে নিচ্ছি আমরা, পরে লাইন পরে করবো, এত টাকা। ঠিক আছে, এরপর কোশ্চেনে বলে দেওয়া আছে এই টাকাটা দেওয়া আছে, ঠিক আছে, এটা বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা এখানে দেওয়া আছে, এটা বিক্রয় মূল্য x ইন্টু 100 প্লাস এক্স বাই 100 ইকুয়ালস টু 336। বা দেখো x এক গুণটা করছে, ঠিক আছে, যেহেতু দ্বিঘাত সমীকরণে কি হয় x স্কয়ার আগে থাকে, তাহলে এই x x গুণ করলে x স্কয়ার হয়, সেজন্য এটা আগে লিখছি, প্লাস 100x বাই 100 ইকুয়ালস টু 336, নিচে কিছু নাই 1, তাহলে এরপর বজ্রগুণ। তো 3600টা লেফট সাইডে মাইনাস হয়ে চলে আসবে, এটা লিখে দেবে এই একটি দ্বিঘাত 6 থেকে 5 এর অঙ্ক। ঠিক আছে, দেখো 6 থেকে 5 এই অঙ্ক যেগুলো আছে এগুলো একটু কনসেপ্টের অঙ্ক, তোমাকে এগুলো ভালোভাবে এখন বুঝতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো তো একটু নতুন টাইপের অঙ্ক, তো এই জিনিসগুলো একটু ভালোভাবে না বুঝলে অঙ্কগুলো করতে একটু অসুবিধা হবে, তো জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে। তো এই প্রতিটা অঙ্কই তো আমি আস্তে আস্তে চ্যাপ্টার ধরে ধরে শেষ করে দেবো, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ নাহলে বুঝতে পারবে না কখন কোন ক্লাসটা আসছে। প্রতিটা অঙ্ক আমি করিয়ে দেবো, ঠিক আছে, প্রতিটা অঙ্ক কোনো অঙ্ক বাদ যাবে না। ক্লাস শেষে যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে, যেগুলো মানে উদাহরণের যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি বলে দেবো, কারণ এক্সামে এখন ম্যাক্সিমাম সময় উদাহরণের অঙ্কগুলোকে তুলে দিচ্ছে বা উদাহরণগুলোকে একটু মডিফাই করে এদিক ওদিক করে সংখ্যাগুলো বদলিয়ে দিচ্ছে, টেস্ট পেপারে হোক বা যে কোনো স্কুলের টেস্ট কোশ্চেনে হোক, ওইভাবে দেয়। ঠিক আছে, এখন আর আগের মতো নেই যে তুমি একটা অনুশীলনীর 50টা অঙ্ক করে গেলে এখানে 50টাই পাবে, তুমি দেখবে যে অঙ্কটা কমন পাইনি, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা থাকে কোথায়, উদাহরণে। ঠিক আছে, সেই জন্য বলছি উদাহরণগুলো বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো, আর আমি চ্যাপ্টার শেষে যেগুলো ইম্পর্টেন্ট উদাহরণ সেগুলো করিয়ে দেবো। চলো, কি আছে 6 থেকে 5 অঙ্ক বলছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে সেই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। জিনিসটা দেখো, একটা নদী আছে, ঠিক আছে, একজন লোক কে রতন মাঝি নৌকাতে করে যাবে, ঠিক আছে, স্রোতের দুটো বেগ থাকে, এটা হচ্ছে নৌকো, তো নৌকাটা যখন এদিকে যায় তখন নৌকার নিজস্ব একটা বেগ থাকে, আর নদীর যে জলটা সেই জলটারও তো একটা বেগ থাকে। যদি জলটা এদিকে যায় আর লোকটাও এদিকে যায়, তাহলে কি হবে, লোকটা যেতে সুবিধা হবে, বেগটা বেড়ে যায়। আবার যদি লোকটা যখন এই পাশ থেকে আবার ফিরে আসবে, দেখো গিয়ে তো আবার ফিরে আসবে, তার তো ওখানে থাকার জায়গা নেই, সে আবার ফিরে আসবে, তাহলে এই নৌকাতে করে যখন সে আবার ফিরে আসবে তখন কি হবে, সে এদিকে আসবে আর স্রোতটা তাকে কি রাস্তায় বাধা দেবে। ঠিক আছে, তখন তার গতিবেগটা আগের চেয়ে কমে যাবে, মাইনাস হয়ে যাবে, মানে আগে যা গতিবেগ আগে যদি 10 কিমি থাকে তাহলে হয়তো এখন কিছুটা, আর যদি স্রোতের গতিবেগ 2 হয়, নৌকার গতিবেগ 10 হয়, তখন স্রোত তখন কি হবে, ফিরে আসার সময় গতিবেগটা তার 8 হয়ে যাবে, কারণ কি 2 কিমি বাধা দেবে তাকে। ঠিক আছে, তো জিনিসটা দেখো কি বলেছে, এরপর ভাষাটা পড়ে দেখো আমরা। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে ধরে নাও স্রোতের বেগ 2 কিমি হলে, ঠিক আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি দেওয়া আছে, স্রোতের বেগটা দেওয়া আছে এখানে, ঠিক আছে, স্রোতের বেগটা দেওয়া আছে, 2 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, স্রোতের বেগটা দেওয়া আছে, তাহলে কার বেগটা দেওয়া নেই, রতন মাঝির নৌকার বেগটা দেওয়া নেই। দেওয়া না থাকলে কি করতে হবে, তোমাকে চলরাশির আকারে ধরে নিতে হবে। ঠিক আছে, নৌকার বেগটা ধরে নিতে হবে x কিমি পার ঘন্টা, ধরি নৌকার গতিবেগ
x কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ তো দেওয়াই আছে 2 কিমি পার ঘন্টা। তাহলে দুটো বেগ পাবো, একটা স্রোতের অনুকূলে, মানে যেদিকে স্রোত যাচ্ছে যদি সেটাই যদি নৌকাটা যদি সেদিকে যায় তাহলে সেটা স্রোতের অনুকূলে বেগ, যদি নৌকাটা ওই দিক থেকে আসে স্রোতটা এই দিক থেকে যায় তাহলে নৌকার যে বেগ সেটা হবে নৌকা, ঠিক আছে, স্রোতের প্রতিকূলে বেগ। তাহলে দেখো স্রোতের অনুকূলে বেগ মানে যেদিকে স্রোত যাচ্ছে নৌকাটাও সেদিকে যাচ্ছে, যেটা ঘটছে যাওয়ার সময়তে, ঠিক আছে। আর টোটাল দূরত্বটা দেওয়া আছে আমার এখানে 21 কিমি, 21 কিমি যাবে আবার 21 কিমি ফিরে আসবে, ঠিক আছে। স্রোতের অনুকূলে বেগ কি হবে, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ x আর স্রোতের গতিবেগ দেওয়া আছে 2 এত কিমি পার আওয়ার। স্রোতের প্রতিকূলে বেগ, স্রোত যেদিকে যাবে নৌকাটা তার বিপরীতে আসবে, জিনিসটা দেখো, নৌকাটা যাবে এদিকে, নৌকাটা আসবে এদিকে, স্রোতটা যাবে ওদিকে, নৌকাটার কাছে বাধা দেবে, এখন বেগটা কম হয়ে যাবে। নৌকার গতিবেগটা ছিল x আর স্রোতটা 2 কিমি আসছে, তাহলে স্রোতটা প্রতি ঘন্টায় 2 কিমি করে বাধা দেবে, ঠিক আছে। এরপর শর্তে তাহলে দেখো বলছে যে সময়টার কতটা কম বেশি 10 ঘন্টা, ঠিক আছে। টোটাল সময়টা কত না সরি টোটাল সময়টা কত লাগছে আসা যাওয়াতে 10 ঘন্টা, ঠিক আছে। তাহলে তার যেতে সময় কত লাগবে, 21 কিমি যেতে কত সময় লাগবে, 21 বাই যাওয়ার সময় অনুকূলে বেগ এটা x + 2 ঘন্টা, প্লাস আসার সময় কত সময় লাগবে, আসার সময় কতটা আসছে 21 কিমি আসছে, কত কিমি বেগে আসছে x - 2 কিমি বেগে আসছে, তাহলে যাওয়ার সময় লাগবে এত ঘন্টা, আসার সময় লাগবে এত ঘন্টা, ঠিক আছে। যাওয়া আসায় মোট সময় কত লাগবে 10 ঘন্টা। দুদিক থেকে 21 কমন নিয়ে নাও, নিচে লসাগু হবে x + 2 ইনটু x - 2, x + 2 21টা তো কমন নিয়ে নিয়েছে, উপরে দুজনের এখন এক করে আছে, তাহলে এটা হবে x - 2 প্লাস x - 2টা যখন বাদ যাবে তখন হবে x + 2, ক্যালকুলেশন আগেই বলেছি নিজে করবে, ঠিক আছে, কারণ এগুলো ক্লাস 7 এর জিনিস তোমাদের নিজেকেই করতে হবে। তো আমি করে দিচ্ছি, তোমার যেরকম সুবিধা হবে ক্যালকুলেশন তুমি সেইভাবে নিজে করবে। এখানে 10 আছে, নিচে 1 হবে। দেখো -2 + 2 কেটে গেল, একটা x আর দুটো x কত হলো 2x, 2x * 21 সমান কি হবে বাই a + b * a - b, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 4 সমান 10/1, ঠিক আছে। এরপর যেটা দিন করবো, দেখো এখানে 2 × 5 = 10 কেটে দিও না, তুমি মুখে মুখে ক্যান্সেল করবে, অ্যাকচুয়ালি পরীক্ষার খাতাতে কেটে দেওয়ার নিয়ম নেই এটা। 2 × 5 = 10 হয়ে যাবে, তাহলে এখানে 2টা থাকবে না, কি থাকবে শুধু 21x থাকবে বাই, কি বলেছি 2 5 এ কেটে গেছে, তাহলে এখন কত আছে উপরে 5 আছে, আর 2টা নেই। এরপর কিচ্ছু না, বজ্র গুণন কোনাকুনি গুণ এখানে করছি, কি হবে কোনাকুনি গুণ করলে 5x² - 20 সমান 21x বা 5x² - 21x - 20 = 0। এখানে লিখবে ইহা একটি দ্বিঘাত সমীকরণ, ইহা একটি দ্বিঘাত সমীকরণ, লিখে নাও। তো এরপর আসা যাক 6 দাগের 6 অঙ্কে, বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। বলে দেওয়া নাই কার কত সময় লাগে, একজনের সময় আরেকজনের থেকে 3 ঘন্টা বেশি, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, ঠিক আছে। তাহলে একসাথে করলে 2 ঘন্টায় শেষ হয়ে যায়, কিন্তু একা একা করলে একজনের যে সময় লাগে আরেকজনের তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, আর একসাথে করলে 2 ঘন্টায় কাজ শেষ। তাহলে দেখি আমি ধরে নেব একটা, যে বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিমটা ধরে নি, মহিম অপেক্ষা কার বেশি সময় লাগে বলেছে, মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমি ধরে নিচ্ছি
মহিমের x ঘন্টা সময় লাগে। মহিমের কাজটি করতে x ঘন্টা সময় লাগে। তার মানে সে x ঘন্টায় কত অংশ কাজ করে? এক অংশ, পুরোটা মানে এক অংশ। তাহলে x ঘন্টায় করছে সে এক অংশ, ঠিক আছে? এক ঘন্টায় কত করবে? 1/x অংশ। তাহলে কি বলো, আবার লিখে দিই। x ঘন্টায় করে এক অংশ, এক ঘন্টায় করে কি 1/x অংশ। এটা মহিমের কাজটি করতে সময় লাগে, তো তাহলে মজিদের কাজটি করতে সময় কত লাগবে? মজিদের কাজটি করতে সময় লাগে এর থেকে 3 ঘন্টা বেশি, x + 3 ঘন্টা। তার মানে সে আগের মতো, ঠিক আছে, যে x + 3 ঘন্টায় করে এক অংশ, ঠিক আছে? তাহলে এক ঘন্টায় কত করবে? এক ঘন্টায় কি হবে? x + 3 ঘন্টায় করে এক অংশ, এক ঘন্টায় করবে 1/x + 3 অংশ, আগের মতো। এখানে যেমন x ঘন্টায় করে এক অংশ, এক ঘন্টায় করে 1/x টা নিচে হয়ে যাচ্ছে, x টা সেরকম x + 3 টা নিচে হয়ে যাবে 1/x + 3, আগে 1/x, এখন 1/x + 3 ঠিক আছে? তাহলে দুজনে মিলে এক ঘন্টায় কতটা করবে? দুইজনে এক ঘন্টায় করে কতক্ষণে শেষ করে? দুজনে এক ঘন্টা এত অংশ করে, আর 2 ঘন্টায় কি করে কাজটি শেষ করে, ঠিক আছে? তাহলে শর্তের কি হবে? এক ঘন্টা এত অংশ করে, 2 ঘন্টায় কি করবে? 2 ইনটু এই কাজটা, তারা এক ঘন্টায় করে 1/x + 1/x + 3, 2 ঘন্টায় কত করবে? এই পরিমাণ কাজ। আবার 2 ঘন্টায় কোশ্চেনে বলেছে কাজটি শেষ করে, মানে 2 ঘন্টায় করে এক অংশ, তাহলে এটা সমান 1, ঠিক আছে? বা 2 ইনটু এই দুটোর লসাগু, এক্সট্রা বাদ চলে গেল। দেখো 6 দাগের সাথে অঙ্ক বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে ধরে নিচ্ছি আমি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এটা কত হবে? x + 6। দশক স্থানীয় অঙ্ক x হলে একক স্থানীয় অঙ্ক x + 6। ধরি দশক স্থানীয় অঙ্ক x এবং একক স্থানীয় অঙ্ক x + 6, ঠিক আছে? তাহলে সংখ্যাটি কি হবে? দেখো যে কোনো জিনিসের কিভাবে সংখ্যাটা পাওয়া যায়, যদি সংখ্যাটা হয় 52, কিভাবে পাই? দশক স্থানীয় অঙ্ককে এই 5টাকে 10 দিয়ে গুণ করে 50 পাই, তার সঙ্গে এই 2টা যোগ হয়, তবে তো 52 হয়। সেরকম এই এক্সটাকে 10 দিয়ে গুণ প্লাস এই সংখ্যাটা, এরপর কি বলেছে দেখো, বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল কত হবে দেখো, এর উপর অঙ্কদ্বয়ের গুণফল, এই দুটোর গুণফল x * x + 6, এই গুণফলটা সংখ্যাটির চেয়ে 12 কম, এই 11x + 6 এর চেয়ে 12 কম। তাহলে দুটো গুণ করলে x² + 6x
মাইনাস 11x 6 মাইনাস 12 মাইনাস 6 এদিকে গেলে প্লাস 6 হয়ে যাবে, বা x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ইহা একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো আজকের 1.1 এর শেষ অঙ্ক করছি, 6 দাগের 8 এর অঙ্ক। ঠিক আছে, বলছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। বলছে একটা আয়তাকার মাঠ আছে, এর দৈর্ঘ্য কত দেওয়া আছে 45 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার। বলছে মাঠের চারপাশে সমান চওড়া বিশিষ্ট একটি রাস্তা আছে। ঠিক আছে, এখানে অঙ্কটাতে পরিষ্কার করে বলে দেওয়া নেই যে রাস্তাটা ভিতরে না বাইরের দিকে, তো তাই আমরা বাইরের দিকে রাস্তাটা ধরে নেবো। ঠিক আছে, রাস্তাটা ভিতরের দিকেও হতে পারে, মানে বাইরের দিকেও হতে পারে মাঠটা, আর মাঠের মধ্যেও হতে পারে, তো বলে দেওয়া দরকার ছিল। যাই হোক, তো দেখো ধরে নিলাম আমরা এই রাস্তাটা x মিটার চওড়া। ঠিক আছে, এটা x মিটার চওড়া, এরকম রাস্তায় চাপ দিয়ে দেখো যদি রাস্তাটা চওড়া হয় তাহলে রাস্তা সমেত এখন দৈর্ঘ্য কত হবে, যে এই যে এটা x মিটার চওড়া আছে, তাহলে দৈর্ঘ্য সমান কি হবে, আগে 45 ছিল, এখন এদিকেও x বেশি এদিকেও x বেশি, মানে 2x বেশি। তাহলে লিখে নেওয়া হবে, ধরি রাস্তাটি x মিটার চওড়া, তাহলে রাস্তা সমেত দৈর্ঘ্য সমান 45 প্লাস দুদিকে x করে বাড়ছে 2x মিটার, রাস্তা সমেত প্রস্থ সমান সেম জিনিস, 40 এর থেকে এদিকেও x বাড়ছে আর এই সাইডটা তো x বাড়ছে। ঠিক আছে, তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল কত হবে, রাস্তা সমেত ক্ষেত্রফল বলতে এই পুরো অংশটা, বাইরের দিকে পুরো অংশটা। এটা হলো রাস্তা সমেত ক্ষেত্রফল। আর মাঠের ক্ষেত্রফল কত, মাঠের দৈর্ঘ্য ছিল 45, মাঠের দৈর্ঘ্য ছিল 45 আর প্রস্থ ছিল 40, তাহলে 45 ইন্টু 40। আচ্ছা, এগুলো বর্গ মিটার লিখে নেবে। ঠিক আছে, তাহলে মাঠের ক্ষেত্রফল হয়ে গেল। এরপর কি দেওয়া আছে, যে রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। আচ্ছা, রাস্তাটা কি হয় বাবু, পুরো রাস্তা সমেত যে ক্ষেত্রফল বের করলাম তার থেকে এই মাঠের এই অংশের ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো সাইডে। তাহলে পুরোটার ক্ষেত্রফল আমার কত বেরিয়েছে দেখো, এই যে পুরো অংশটার ক্ষেত্রফল রাস্তা সমেত ক্ষেত্রফল কত বেরিয়েছে, এই অংশটা তার থেকে কিটা বাদ দেবো, মাঠের ক্ষেত্রফল আছে 45, ডিফারেন্স যেটা সেটাই মাঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে 450। এরপর এটা ক্যালকুলেশন কিছু নেই।
দেখো এই দুটো থেকে গুণ 45 আর 40 তে গুণ, তারপর 45 into 2 90x plus 4x minus 50 কেটে গেল। সরি, 4x স্কয়ার হবে 170 প্লাস 4x স্কয়ার প্লাস 450 বা 4x স্কয়ার প্লাস 170 মাইনাস 450 0। এখান থেকে 2টা কমন নিয়ে করে দিতে পারো, 2x স্কয়ার প্লাস 7 এখানে লিখে দেবে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 পোর্শনটা শেষ হয়ে গেল। টোটালের 5টা পার্ট আছে, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5। 1.1 শেষ হয়ে গেল, আস্তে আস্তে বাকি 4টে পার্টও শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা চ্যাপ্টার ওয়াইজ ভরপুর করতে থাকবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, পারলে লাইক কমেন্টও করে দিও।